হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, তাই তো? টার্গেট 89 এর তরফ থেকে আমরা প্রত্যেকটা সাবজেক্টের টিচার্সরা ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য কিছু বিশেষ ক্লাস নিয়ে আবারও হাজির হয়েছি। কী বিষয়ে কি গেস করতে পারছো? ঠিক, তোমাদের তো সামনেই ফার্স্ট সামেটিভ পরীক্ষা। তো পরীক্ষার আগে তোমাদের গাইডেন্স দেবার জন্য, যাতে তোমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে একটু সুবিধা হয়, তোমরা পরীক্ষায় কোন উত্তর কিভাবে লিখবে যাতে সেটা বুঝতে পারো, পরীক্ষায় যাতে ভালো নাম্বার তুলতে পারো, আর পরীক্ষার আগে ঠিক কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পড়ে গেলে ভালো নাম্বার তুলতে পারবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্যই একটা স্পেশাল ক্লাস তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। চলো তাহলে আর দেরি না করে শুরু করে ফেলি ক্লাস 7 এর হিস্ট্রির ফার্স্ট সামেটিভ পরীক্ষার আগে একটা স্পেশাল ক্লাস। চলো তাহলে এখন শুরু করে ফেলি আমরা চ্যাপ্টার 1 যেটা রয়েছে সেখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে। তো ফার্স্টেই আমরা 1 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমি যে প্রশ্নগুলো রেখেছি এখান থেকে তোমাদের যেমন এক কথায় উত্তরও তোমরা কভার করতে পারবে, তেমনি শূন্যস্থান পূরণ বলো, সঠিক উত্তর নির্বাচন বলো, ঠিক ভুল বলো, এগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো প্রথম প্রশ্নটা আমরা দেখি, কোন ঐতিহাসিক বাংলাকে সুবা বাংলা বলে উল্লেখ করেছেন বা সুবা কথার অর্থ কি? তো প্রত্যেকটা চ্যাপ্টারেই আমরা কিছু বিশেষ বিশেষ টার্মের আমরা অর্থ জেনেছি, তো সেগুলো খুব ভালো হয় তোমরা যদি পরীক্ষার আগে একটা খাতায়, রাফ খাতার মধ্যে সেটা চার্ট আকারে লিখে ফেলতে পারো, তাহলে দেখবে এখান থেকে তোমরা অনায়াসে ফুল মার্কস পেতে পারবে। আচ্ছা, বঙ্গ কাকে বলে? বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? গৌড়রাজ শশাঙ্ক। প্রাচীন বাংলার কোথায় রক্ত মৃত্তিকা বৌদ্ধ বিহারে ধ্বংসাবশেষ পাওয়া গেছে? আনুমানিক 750 খ্রিস্টাব্দে কে বাংলার রাজা হন? গৌড়বহ গ্রন্থটি রচয়িতাকে? এই চ্যাপ্টারের মধ্যে আমরা অনেক বইয়ের নাম পেয়েছি, গৌড়বহ, হর্ষচরিত, এই ধরনের গ্রন্থগুলো কারা লিখছেন, কি বিষয় লিখছেন, এগুলো ক্লাসে বলেছিলাম। যারা আমাদের টার্গেট 89 রেগুলার স্টুডেন্ট তারা অলরেডি বিষয়গুলো জানো, কিভাবে চার্ট করে করে রিডিং দিয়ে পড়তে হয়, মুখস্থ না করার থেকেও একটা ভালো পদ্ধতি। তো বাকিরাও কিন্তু সেভাবেই তোমরা চার্ট করে পড়তে পারো। সেন বংশের প্রতিষ্ঠাতা কে? প্রত্যেকটা বংশ যখন আমরা পড়বো তখন কে প্রতিষ্ঠাতা, কে সেই বংশের শ্রেষ্ঠ রাজা এবং কে সেই বংশের শেষ রাজা, এই তিনটে ইনফরমেশন কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো তাই জন্য এই প্রশ্নটা আমি রেখেছি। প্রথম রাজেন্দ্র চোল কেন গঙ্গাইকোট চোল উপাধি নিচ্ছেন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন রাজা কি উপাধি নিচ্ছেন? তো তোমরা কিন্তু এই বিষয়টা একটা যদি চার্ট বানিয়ে ফেলো তাহলে তোমাদের কিন্তু এগুলোকে মনে রাখতে খুব সুবিধা হবে। তো চলো দেখে নি বাকি প্রশ্নগুলো। বেদুইন কাদের বলা হয়? কখন কোথায় ইসলাম ধর্মের জন্ম হয়? হযরত মুহাম্মদকে আল্লাহর বার্তাবাহক বলে মনে করা হতো কেন? হিজরত কাকে বলে? হিজরি সন যে বিষয়টা সেটা লিখতে হবে। কত খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদের মৃত্যু হয়? দারুল ইসলাম বলতে কি বোঝো? অর্থাৎ ইসলামের দেশ যেটাকে বলা হয়। দেখো এটা কিন্তু একটা শব্দের মানে দিয়েছে, ঠিক সুবার মতো। ভারতে প্রথম মুসলমান আক্রমণকারী কে ছিলেন? বঙ্গাল বলতে কোন অঞ্চলকে চিহ্নিত করা হতো? বাংলায় কবে মাৎস্যর ন্যায়ের যুগ শুরু হচ্ছে? খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, এবং এই মাৎস্যর ন্যায়ের টপিকটাও আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এটা বড় উত্তর হিসাবে রেডি করব, তো তখন আমি একটু আলোচনা করছি। তো এখন আমরা ছোট প্রশ্নটা একটু দেখে নিই। কবে কাদের আক্রমণে বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল? এই ধরনের যখন দুটো দুটো প্রশ্ন থাকবে না, তখন চেষ্টা করবে দুটো উত্তরই সঠিক দিয়ে আসা, তাহলে কিন্তু ফুল মার্কস তোমরা সহজেই স্কোর করতে পারবে। চলো এবার আমরা 2 আর 3 মার্কসের কোয়েশ্চেনগুলোকে দেখে নিই। তো এই উত্তরগুলোর জন্য তোমরা অবশ্যই কিন্তু প্যারা চেঞ্জ করে লিখবে এবং টু দি পয়েন্ট উত্তর দেবে। বিশেষ করে 3 মার্কসের ক্ষেত্রে যত একটা উত্তরের আন্ডারে পয়েন্ট লিখতে পারবে তত কিন্তু তোমরা নাম্বার ভালো করে স্কোর করতে পারবে। তো চেষ্টা করবে প্রত্যেকটা উত্তরকে পয়েন্টে ভাগ করে এবং টু দি পয়েন্ট অ্যান্সার দেবার। খলিফা কাদের বলা হয়? কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওদের পাল যুগে যেটা হচ্ছে। গৌড়তন্ত্র কি? কাবা কি? বাইতুল্লাহ কি? কবে বাংলায় তুর্কির আক্রমণ করেছিল? এটা শুধু একটাই সাল আছে, এটার সাথে আরেকটা প্রশ্ন হয়তো দিতে পারে, তো এই ধরনের প্রশ্নগুলোকেও কিন্তু খেয়াল রাখবে। খলিফার অধিকৃত অঞ্চল কি নামে পরিচিত? লোটোমোচি, এই শব্দটির অর্থ, চীনা শব্দের অর্থকে এটা আমাদের লিখতে হবে। কোন কোন গ্রন্থে রাজা শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে? তো এটা লিখতে গেলে আমাদের খুব ভালো করে তখনকার রাজনৈতিক ইতিহাসটা জানতে হবে। যেহেতু এই চ্যাপ্টারটা পুরোটাই আমাদের 600 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের ভারতে যে আঞ্চলিক
রাজ্যগুলো তৈরি হচ্ছে বাংলাকে কেন্দ্র করে পাল বংশ, সেন বংশ, এইদিকে হচ্ছে আমাদের হর্ষবর্ধনের রাজত্ব, তারপর হচ্ছে আমাদের গুর্জর প্রতিহার, দক্ষিণ ভারতকে কেন্দ্র করে চোল, পল্লব, এই যে মানে রাজবংশগুলো তৈরি হচ্ছে। তো এদের যে প্রত্যেকটা রাজনৈতিক ঘটনা, এর সাথে যে অর্থনৈতিক সামাজিক যে বিষয়গুলো জড়িয়ে আছে, সেগুলো কিন্তু আমাদের এই দুটো চ্যাপ্টারে পড়তে হবে। তো খুব ভালো করে রাজনৈতিক বিষয়গুলো তোমরা মাথায় রাখবে, ত্রিশক্তি সংগ্রামী বিষয়গুলো মাথায় রাখবে, যাতে তোমরা উত্তরগুলো খুব ভালো করে লিখে আসতে পারো। শশাঙ্কের মৃত্যু পরবর্তী 100 বছর ছিল মাৎসন্যায়ের যুগ, উক্তিটি একটু বিশ্লেষণ করো। এটা কিন্তু মেরিট বেসড কোয়েশ্চেন, মানে মাৎসন্যায়ের যুগ সম্পর্কে লিখতে হবে, কিন্তু প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়েছি তোমাদের কনফিউজড করার জন্য। তো কোয়েশ্চেন থেকে কনফিউজড হবে না, তোমরা মাৎসন্যায়ের যুগ এই প্রশ্নটা এলে যেভাবে উত্তরটা দিতে, এখানেও কিন্তু সেভাবেই তোমরা উত্তরটা দেবে। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে রচনাধর্মী প্রশ্ন। এখানে আমি টিকাগুলোকে রেখেছি ইচ্ছা করেই, টিকাগুলো তোমাদের 3 মার্কসেও আসতে পারে, 5 মার্কসেও আসতে পারে। তাই জন্য তোমরা টিকাগুলো যদি 5 মার্কসের জন্য করে রাখো, তো তোমরা 3 নাম্বারেও লিখতে পারবে, আর অনায়াসে এগুলো 5 নাম্বারেও লিখতে পারবে। তো এখানে ইম্পর্টেন্ট মাৎসন্যায়, কৈবর্ত বিদ্রোহ, খুব ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। ত্রিশক্তি সংগ্রাম, ক্লাসে বারবার বলেছিলাম যে রেগুলার স্টুডেন্ট তাদেরকে খুব ভালো করে বোঝানো হয়েছে ত্রিশক্তি সংগ্রাম বা ট্রিপারট্রাইট স্ট্রাগল। এই যুদ্ধটা কিন্তু মানে তখনকার ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত বিষয়কে একদম নাড়িয়ে রেখে দিয়েছিল। তো এই বিষয়টা আমাদের কিন্তু ভালো করে লিখে আসতে হবে, ঠিক আছে? আর এই কোয়েশ্চেনটা চেষ্টা করবে বাড়িতে একটু লিখে প্র্যাকটিস করার, ঘড়ি ধরে, কারণ এই উত্তরটা যেহেতু একটু শক্ত, অনেক রাজাদের নাম আছে, অনেক জেনারেশন ধরে যুদ্ধটা হচ্ছে, তো চেষ্টা করবে উত্তরটা একটু বাড়িতে লিখে ছক করে লিখে প্র্যাকটিস করার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, প্রাচীন বাংলার রাঢ়, শুঙ্গ ও গৌড় অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও। আমাদের প্রাচীন বাংলা যে ইম্পর্টেন্ট জনপদগুলো ছিল, যে সেগুলোর আমাদের ভৌগোলিক পরিচয় দিতে বলেছে। গৌড় রাজ শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গৌড় রাজ শশাঙ্কের জীবনে যেহেতু রাজনৈতিক ঘটনাই নয়, তিনি অর্থনৈতিক দিক থেকে এবং শাসনতান্ত্রিক দিক থেকে অনেক কাজ করেছিলেন, সেগুলো আমাদের লিখতে হবে। তার সময় বাংলার সমাজ অর্থনীতির যে পরিচয়টা আমরা পাচ্ছি, সেটাও কিন্তু আমাদের এর পাশাপাশি লিখতে হবে। ওকে, বাংলায় তুর্কি অভিযানের বিবরণ দাও। তুর্কি সেনা যে অভিযান করছে বাংলার সেন বংশের শাসক লক্ষণ সেনের সময়, বখতিয়ার খিলজি, তো তাদের যে মানে বর্ণনাটা, সেটা আমাদের কিন্তু লিখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 6, অর্থাৎ এই চ্যাপ্টার লাস্ট কোয়েশ্চেন, দক্ষিণ ভারতের চোল শক্তির উত্থান ও বিস্তার আলোচনা করো। তো উত্থান মানে কিভাবে শক্তিটা মানে মানে কি বলবো, এটা শুরু হচ্ছে, সূচনা হচ্ছে, এবং বিস্তার মানে কিভাবে এটা এক্সপ্যান্ড করছে, এটা কিন্তু আমাদের লিখতে হবে। তো এটা যেহেতু 5 মার্কসের জন্য আড়াই হিসাবে কিন্তু ধরে রাখবে, আর উত্তরটা কিন্তু এভাবে পার্ট করে করে লিখবে, তাহলে কিন্তু খুব ভালো একটা নাম্বার তুলতে পারবে। ওকে, তোমরা যারা টার্গেট 89 এর সাথে এখনো যুক্ত হতে পারোনি এবং আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাসটা করতে করতে ভাবছো যে কিভাবে আমাদের সাথে যুক্ত হবে বা আমাদের সেন্টারের স্টুডেন্ট হলে তোমরা কি কি ধরনের ফ্যাসিলিটিস পাবে, তাদের জন্য আমি ছোট্ট কিছু ইনফরমেশন শেয়ার করছি। তো আমাদের সাথে তোমরা যদি ক্লাস করো, তাহলে প্রতিদিন তোমরা লাইভ ক্লাসের সুযোগ পাবে, অর্থাৎ টিচারের সাথে সরাসরি তোমরা কথা বলতে পারবে। কোনো চ্যাপ্টার বা কোনো টপিক বা কোনো প্রশ্নের উপর যদি ডাউট থাকে, তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু ডাউট ক্লিয়ার করতে পারবে। লাইভ ক্লাসের রেকর্ডিং, তোমরা যদি কোনো ক্লাস মিস করে যাও, তাহলে সেই ক্লাসটা ডেট ওয়াইজ, টপিক ওয়াইজ তোমরা রেকর্ডিংও পাবে। লাইভ ক্লাস রেকর্ডিং ছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টারের উপর প্রত্যেকটা টপিক ধরে ধরে রেকর্ডেড ক্লাস দেওয়া রয়েছে, সেটাও তোমরা দেখতে পারবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সেরা ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ, অর্থাৎ শুধু স্কুলের বন্ধুদের সাথেই নয়, তোমরা পশ্চিমবঙ্গের যত সমস্ত স্কুল রয়েছে সেখানকার স্টুডেন্টদের সাথেও একটা হেলদি কম্পিটিশনের মাধ্যমে নিজেদের প্রস্তুতি নিজেরাই যাচাই করে নিতে পারবে। প্রতি অধ্যায়ের শেষে পরীক্ষা, প্রত্যেকটা অধ্যায়ের শেষে পরীক্ষা তো নেওয়া হবে, তেমনি প্রত্যেকটা সামেটিভের আগে তোমাদের সম্পূর্ণ সিলেবাসের উপর একটা কিন্তু মক টেস্টও নেওয়া হবে। তো পরীক্ষা দিয়ে তোমরা যাতে নিজেদের সেলফ অ্যাসেসমেন্ট ভালো করে করতে পারো বা নিজেদের পরীক্ষার প্রবলেমগুলো যাতে নিজেরাই সলভ করতে পারো, নিজেদের উন্নতি করতে পারো, সেই চেষ্টাই কিন্তু আমরা সবসময় করে থাকি। প্রতিটি সামেটিভের আগে সাজেশন, সেরা বাছাই করা নোটস, আর প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা শিক্ষক। তোমরা তো ক্লাসগুলো শুনতে শুনতে বুঝতেই পেরেছো যে প্রত্যেকটা সাবজেক্টকে এখানে পড়ানোর জন্য প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট টিচার্সরাই ক্লাসগুলো নিয়ে থাকে। তো আর দেরি না করে তোমরা শীঘ্রই যোগাযোগ করো আমাদের টার্গেট 89 এর কন্ট্যাক্ট নাম্বারে। নাম্বার কোথায় পাবে বলছি, তোমরা ফোন করতে পারো 6289689931 বা 9748299097, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাতে।
তাহলে চলো আমরা এবার দেখে নিই আমাদের যেটা সেকেন্ড চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্নের উত্তর আমাদের তৈরি করতে হবে। তো এক্ষেত্রে আমরা ফার্স্টে 1 মার্কসের কোয়েশ্চেনগুলো আলোচনা করব। আর আমরা প্রথম চ্যাপ্টারে যেখানে আদি মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস জেনেছিলাম, ঠিক সেই সময়ের উপর ভিত্তি করে আমরা এই চ্যাপ্টারে জানবো যে সেই সময় সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি কিরকম ছিল ভারতবর্ষের ক্ষেত্রে। তো বুঝতেই পারছো অনেক ভ্যারাইটি ধরনের বিষয় আমরা যেহেতু এই চ্যাপ্টারে পড়েছি, তাই অনেক ভ্যারাইটি ধরনের কোয়েশ্চেনের জন্য কিন্তু আমাদের নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। তো দেখে নিই প্রথম প্রশ্ন, ইউরোপের সামন্ততন্ত্রের সেরা সময়কাল কোনটি ছিল? কাবেরী উপত্যকায় নতুন গ্রামের পত্তন হয়েছিল কেন, বা নতুন গ্রাম সূচনা বা শুরু হয়েছিল কেন? নগরম পরিষদ গঠনের উদ্দেশ্য কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। পাল ও সেন যুগের বাংলার অর্থনীতির মূল ভিত্তি কি ছিল? সিদ্ধাচার্য কাদের বলা হয়? সহজিয়া কাকে বলে? এই ধরনের মানেগুলো আমাদের রেডি করতে হবে। চর্যাপদের পুঁথি কে কোথা থেকে উদ্ধার করছেন? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এটিকে উদ্ধার করছেন। সেন বংশের কোন রাজাকে কৃষ্ণের সাথে তুলনা করা হয়েছে? পবনদূত কাব্যের রচয়িতাকে? এই চ্যাপ্টারে যেহেতু প্রচুর এরকম গ্রন্থ, আর কোন গ্রন্থ কে লিখছেন সেই লেখকের নাম রয়েছে, তো এই চারটা ক্লাসের সময় আমি তোমাদের তৈরি করতে বলেছিলাম। আশা করি তোমাদের এই চারটা তৈরি হয়ে গেছে। তোমাদের একটাই কাজ, পরীক্ষার দিন পর্যন্ত এই চারটাকে দিনে 2 বার করে রিডিং দেবা, তাহলেই দেখবে এটা মুখস্থ ছাড়াই তোমাদের মনে থাকছে। আঙ্কর ফোর্টের মন্দির কোন দেবতার উদ্দেশ্যে নিবেদিত বা তৈরি করা হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 10, চোল রাজ্যে ব্যবসায়ীদের জন্য গড়ে ওঠা সভার নাম কি ছিল? যে গিল্ড যে বিষয়টা ছিল সেটা আমাদের বলতে হবে। কোয়েশ্চেন নাম্বার 11, চোল রাজ্যকে ভাগ করা হতো কয়টি কিসে? আমাদের লিখতে হবে। আচ্ছা, কোন চোল রাজা তাঞ্জোরের মন্দির নির্মাণ করেন? দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের ভূমিদান ব্যবস্থাকে কি বলা হতো? অগ্রহার ব্যবস্থা। দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের ভূমিদান ব্যবস্থাকে কি বলা হতো সেটা লিখতে হবে। চক্রপাণি দত্ত কি বই লিখেছিলেন? বইয়ের নাম লিখতে হবে। দীপঙ্কর শ্রীজ্ঞান কোন বৌদ্ধ বিহারের আচার্য ছিলেন? সে বৌদ্ধ বিহারের নামটা লিখতে হবে। বিক্রমশীল মহাবিহার অবস্থিত কোন জায়গায়, মানে লোকেশনটা দিতে হবে। হাঁড়িতে ভাত নেই, নিত্য উপবাস, এই উক্তিটি কোথায় রয়েছে, মানে সোর্সটা বলতে হবে। শ্রেষ্ঠী কাদের বলা হতো? চোল রাজ্যের প্রধান কে ছিলেন? দান সাগর গ্রন্থের রচয়িতা কে ছিলেন? বল্লাল সেন আমরা জানি দান সাগর আর অদ্ভুত সাগর এই দুটো গ্রন্থ লিখছেন। হিউয়েন সাং খ্রিস্টীয় কত শতকে নালন্দা বিহারে শিক্ষা লাভ করার জন্য আসেন? তো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের শূন্যস্থানের জন্য তোমরা করতেই পারো, কিন্তু উত্তর হিসাবে তৈরি করলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর হিসাবেই কিন্তু এগুলোকে অ্যাটেন্ড করতে পারবে। আমি জাস্ট স্যাম্পল হিসাবে এগুলোকে রেখেছি। ওকে, তো আমাদের এবার 2-3 মার্কসের কোয়েশ্চেনগুলো দেখতে হবে। খুব ইম্পর্টেন্ট, ফিউডালিজম বা সামন্ততন্ত্র বলতে কি বোঝায় এটা প্রথমে আমাদের ইউরোপীয় কনটেক্সটে লিখতে হবে, দেন আমাদের ভারতে কিভাবে সামন্ততন্ত্র কত সময় থেকে কত সময় অবধি বিস্তৃত ছিল বা কি বিষয়টা ছিল সেটা আমাদের লিখতে হবে। তো ইউরোপের সামন্ততন্ত্রের 2টি বৈশিষ্ট্য লেখো, যে দুটো বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট সেটাই কিন্তু আলোচনা করবে। উর ও নাড়ু কি? পাল ও সেন যুগের কর ব্যবস্থা কেমন ছিল? পাল যুগের আলাদা লিখতে হবে, ওকে, আর সেন যুগের আলাদা করে লিখতে হবে, একসাথে কিন্তু গুলিয়ে ফেলবে না। ব্রহ্মদেহ ব্যবস্থা কি? এইভাবেই তোমরা লিখবে। অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? চর্যাপদ কি? অতীশ দীপঙ্কর কে ছিলেন? কেন তিনি তিব্বতে যান? এই প্রশ্নগুলো যদি 2 মার্কসে আসে তাহলে এগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, দুটো উত্তর ঠিক হলেই তোমরা কিন্তু 2 নাম্বার পেয়ে যাবে। তো তাই জন্য ব্রেক কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করলে তোমাদের কিন্তু অনেক স্কোর তুলতে পারবে। নির্বাণ কি? আর সোমপুরী বিহারের পরিচয় দেয়। যখন তোমাদের এইরকম বিহারের পরিচয় জানতে চাইবে তখন তোমাদের অবশ্যই যে দুটো জিনিস মেনশন করতে হবে, সেটা হচ্ছে এটা কোন সময় তৈরি হয়েছে, আর 2 নম্বর এটা কোথায় অবস্থিত। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু তোমাদের অবশ্যই মেনশন করতে হবে। নেক্সট যে প্রশ্নগুলো আমরা দেখবো সেটা হচ্ছে 5 মার্কসের। এক্ষেত্রে আমরা টিকাগুলোকে একটু বড় করে তৈরি করে রাখবো যাতে আমরা 5 মার্কসের উত্তর দিতে পারি আর 3 মার্কসের উত্তরগুলোকে আমরা অ্যাটেন্ড করতে পারি। নালন্দা মহাবিহার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর রেডি না করে কেউ পরীক্ষা দিতে যাবে না। ক্লাসে ডিটেলসে ছবি দেখিয়ে আলোচনা করা হয়েছে। এখানে প্রবেশিকা পরীক্ষা হতো, স্টুডেন্টদের কি দেওয়া হতো, কি বিষয় পড়ানো হতো, তারা কোথায় থাকতো, তাদের কি রুটিন মাফিক চলতে হতো, এই সমস্ত বিষয় কিন্তু নালন্দা বিহারের ক্ষেত্রে লিখতে হবে। কে এখানে আর কি পৃষ্ঠপোষকতা করতো, কার জমিতে এই মানে এই যে
কোন রাজা এখানে পৃষ্ঠপোষকতা করতো, কে কোন চীনা পর্যটক এই নালন্দা মহাবিহার ভিজিট করে কি বলেছেন, সমস্ত বিষয় কিন্তু আমাদের লিখতে হবে। পাল ও সেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এটা আমাদের আলোচনা করতে হবে। পাল ও সেন যুগে বাঙালির খাওয়া দাওয়া সম্পর্কে যা জানো লেখো। পাল ও সেন আমলে শিল্প চর্চা, আমি বারবার বলছি এই ধরনের প্রশ্নগুলোতে কিন্তু পাল যুগকে আগে আলোচনা করবে, তারপর সেন যুগকে আলোচনা করবে, কারণ পাল যুগ যেহেতু সেন যুগের আগে এসেছে, সময়ের দিক থেকে বিচার যদি করি আমাদের কিন্তু আলোচনাটা সেভাবেই করতে হবে। তাহলে কতটা উন্নতি হচ্ছে বা কতটা অবনতি হচ্ছে সেটা আমরা অনায়াসেই কিন্তু বোঝাতে পারবো আমাদের উত্তরের মধ্যে দিয়ে। পাল ও সেন আমলের সাহিত্য চর্চার পরিচয় দাও। চোল শাসন ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, চোলদের কিন্তু রাজনৈতিক ইতিহাসেই এই প্রশ্নটা রাখা দরকার ছিল, কিন্তু যেহেতু সমাজের বিষয়টা আমরা পড়ছি তাই জন্য আমাদের সমাজের মধ্যে সেই শাসন ব্যবস্থাটা কীরকম ছিল, যে মণ্ডলমগুলো ছিল, উর নাড়ু, এই যে বিষয়গুলো, নগর পরিষদ, এগুলো আমাদের কিন্তু ডিটেলসে লিখতে হবে। তো বুঝতেই পারছো বড় উত্তরগুলোকে যদি আমরা তৈরি করি তাহলে এখান থেকে 2 মার্কস বা 3 মার্কসের উত্তরগুলো কিন্তু অনায়াসেই আমরা খুব তাড়াতাড়ি রেডি করতে পারবো। তো আগের চ্যাপ্টার থেকে যেরকম বললাম ত্রিশক্তি সংগ্রামটা ভালো করে পড়বে, এই চ্যাপ্টার থেকে মানে ভালো করে লিখে উত্তরটাকে প্র্যাকটিস করবে। এই চ্যাপ্টার থেকে আমি বলছি এই চোল শাসন ব্যবস্থা আর নালন্দা মহাবিহার এই দুটো উত্তরকে তোমরা লিখে প্র্যাকটিস করবে, যাতে তোমাদের একটা সেন্স তৈরি হয় যে কতটা আমার উত্তরটা লিখতে সময় লাগছে, বা পরীক্ষার হলে যদি আমি উত্তরটা অ্যাটেন্ড করি আমার লিখতে কত সময় লাগবে। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পরীক্ষার ক্ষেত্রে। ওকে, তাহলে আশা করি আজকে ক্লাসে আমি যতটুকু তোমাদেরকে সাহায্য করতে পারলাম ততটুকু তোমাদের উপকারে লাগবে। তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার আগে আর যে কটা দিন রয়েছে তার মধ্যে এই কোয়েশ্চেনগুলো তোমরা খুব ভালো করে রেডি করে ফেলো। যার যে প্রশ্নটা এখনো তৈরি হয়নি বা আরেকটু ভালো করে তৈরি করতে হবে বলে মনে হয় সে উত্তরটা সেভাবে তৈরি করে, যদি মনে হয় যে লিখতে পারলে ভালো হতো তাহলে কিন্তু অবশ্যই তোমরা লিখে ফেলবে। তাহলে দেখবে তোমাদের উত্তর লেখার মধ্যে দিয়ে যে একটা কনফিডেন্স ডেভেলপ করবে সেটা তোমাদের পরীক্ষার প্রস্তুতিটাকে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর পরীক্ষার আগে তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনে যে দুটো নাম্বার দেখালাম সেই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের টার্গেট 89-এর সম্পর্কে ডিটেলসে যদি কিছু জানার থাকে। আর না হলে তোমরা যেরকম আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক ফলো করে রেখেছো সেরকম করে সবাই সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশাপাশি আমাদের সেন্টারে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ইভেন্ট বা বিভিন্ন রকমের এক্সট্রা ফ্যাক্টস জানার জন্য তোমরা অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজকেও ফলো করতে পারো। আর কোনো তথ্য জানতে গেলে তোমরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটও ভিজিট করতে পারো। তাহলে তোমাদের সাথে আবার আমার দেখা হবে এই রকমই ইউটিউবে কোনো একটা স্পেশাল ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভীষণ ভালো থাকো, আর তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা যাতে খুব ভালো হয় তাই জন্য আমাদের টার্গেট 89-এর সকল টিচার্সদের তরফ থেকে তোমাদেরকে জানাচ্ছি অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।